প্রহর এগিয়ে যাচ্ছে, রুহেলও যাচ্ছিল, তবে প্রহরের কথাই থেমে গেল। ভাবলো বলবে কিনা, তখনই প্রহর হেসে বলল, দুর্বলতাকে বেশি দিন বাইরে রাখলে হারানোর ভয় থাকে। যদি দুর্বলতাকে সঙ্গী করে ভালোবাসায় রূপান্তর করতে চাও, তবে সময় না নিয়ে তাকে নিজের করে নাও। কিন্তু প্রহর ভাই, অনিমা মনে হয় পছন্দ করে, কিন্তু ওই মিথিলা বাচ্চার জন্য রাজি হতে চায় না। শয়তানটা সারাক্ষণ আমার নামে বদনাম করে। রুহেলের ছেলে মানুষের কথাই প্রহরের ঠোঁটে আলতো হাসি দেখা গেল। রুহেল তাকিয়ে দেখছে আর ভাবছে হাসছে কেন। সে তোর ছোট, তুই তার বড় হয়েও মজা করিস। সম্পর্কটা ওর সাথে এমন, তাই ওসব মজা করে বলে। বাস্তবে সেও তোর ভালো চায়। সামনে যা বলে তা সত্যি নাও হতে পারে। এসব প্রেম নাকি ক্ষণিকের মোহ, তা আগে জানতে হবে। প্রেমে পড়া খারাপ না, কিন্তু প্রেম বেশি দিন টেকে না। ভালো লাগলে কিংবা ভালোবাসলে ঘরে তুলতে হবে সময় মতো। তোর তো এমন পরিস্থিতি আছে, হতভাগা তো কেবল আমি। শেষের কথাটুকু শুনে রুহেল না বুঝতে পেরে জিজ্ঞেস করলো, তুমি হতভাগা কেন প্রহর ভাই? কাউকে ভালোবাসো? প্রহর চলতে থাকলো। গ্রামের মধ্যে দিয়ে আসছে শামসের দেওয়ান, তার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, ভালোবাসা মরণ ব্যাধির মতো, না চাইলেও মনে বাসা বাঁধে। এতটুকু বলেই প্রহর গমগমিয়ে চলে গেল। রুহেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, ভাবছে প্রহরের মনে কি আছে। খোলসা করে তো বলল না। ধুর, এত ভেবে কাজ কি? নিজের পীড়িত নিয়ে বাঁচি না, অন্যের কথা নিয়ে মাথা ব্যথা করে ব্রেন কমাতে চাই না। প্রহর শামসের দেওয়ানের কাছে গেল। তিনি এক লোকের সাথে কথা বলছিলেন। প্রহরকে দেখে সেই লোক জিজ্ঞেস করলো, কখন আসলি? কাছে বাড়িতে আইসে দেখা করে আসিস। কবে এসেছে? থাকবে নাকি চলে যাবে? অফিসে নাকি ছুটি দেয় না, বুঝো তো, বেসরকারি অফিস। কাল পরশু চলে যাবে। ঠিক আছে, কাল সকালে যাব একবার। লোকটা চলে গেল। কাশিম প্রহরের স্কুল জীবনের বন্ধু, মানে একসাথে পড়তো। স্কুল শেষ করে আর পড়েনি। অভাবে গেল শহরে চাকরি করতে। অভাব বড় যন্ত্রণার। এই অভাব কত কিছু কেড়ে নেয়, কারো বাড়ি ফেরা, কারো প্রিয় মানুষ, কারো বা হাসি খুশি জীবন। সব আয়োজন শেষ, আর যা বাকি আছে সব কাল করতে হবে। তোর কিছু করার ইচ্ছা থাকলে বলিস। নানার কথায় প্রহর বলল, আমার টিউশনি টাকা জমা আছে কিছু, তার মধ্য থেকে সব খরচ করব। যতটুকু পারি করব, বেশি কিছু করার প্রয়োজন নেই। শামসের দেওয়ান দ্বিমত করল না। প্রহর মানিব্যাগ থেকে কয়েকটা 1000 টাকার নোট শামসের দেওয়ানের হাতে দিল, বলল, তোমার দেওয়া জমি থেকে যে অর্থ আসে আর টিউশনি করে যা পাই, সব মিলিয়ে কিছু করে টাকা থেকে যেত। তার মধ্যে এখনও কিছু আছে। এগুলো দিয়ে যা হবে তাই সামর্থ্য অনুযায়ী করা উচিত। মায়ের ছেলের এর চেয়ে বেশি কিছু নেই। শামসের দেওয়ান হঠাৎ জিজ্ঞেস করলো, মিথিকে নিয়ে তোর কোনো আশা আকাঙ্ক্ষা আছে? প্রহর থমকে দাঁড়ালো। হঠাৎ এমন প্রশ্নে সে ভাবান্তরিত হলো। এমন প্রশ্ন করার কথা তো নয়, তবে হঠাৎ কেন? এমন প্রশ্ন কেন? মিথিকে নিয়ে মানিক আর সোলাইমান কিছু ভেবেছ? যদিও আগে থেকে ভেবে রাখো, ছোটবেলায় তোর সাথে নিয়ে মজা করতো সবাই, তাই জিজ্ঞাসা করলাম। জানি তুই সেসব ধার ধারিস না। প্রহর পুকুর পাড়ে মিথির দিকে এক পলক তাকালো। ঠোঁটের কোণে শুকনো হাসি রেখা টেনে মনে মনে বলল, যে অনুভূতি মুখে বলার কারণে সে জানতে পারেনি, সেখানে আর কেউ অনুভূতি বুঝতে পারবে এই আশা করিনি। প্রহরকে মোহনিয়া বেগম ডেকে এনেছে। রাতে কান্না করছে শীতল। প্রহরের পছন্দের তাই খেতে নিয়ে এসেছে। প্রহর আসতে চায়নি, তারপর একটা কথা শুনে সে আসলো। মিঠি ঘরে বসেছিল। মোহনিয়া বেগমের ডাকে ঘর থেকে বাহির হলো। বারান্দায় তার মা আর প্রহর দাঁড়িয়ে আছে। মিঠি প্রহরের মুখের দিকে তাকালে প্রহরের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। মানিক সাহেব আজ শ্বশুর বাড়ি গেছে দাওয়াত খেতে। মিঠিকে যেতে বলেও সে যায়নি। মিথি বিছানা পাততো, আমি পানি নিয়ে আসছি, তুই খেতে দে। এতটুকু বলেই মোহনিয়া বেগম জগ নিয়ে কলপারে গেল। মিঠি বিছানা বিছিয়ে নিতেই প্রহর বসে পড়ল। মোহনিয়া বেগমও ততক্ষণে পানি নিয়ে এসে পড়ল। খাওয়ার মাঝে মোহনিয়া বেগম আর প্রহর অনেক কথাই বলছে। মিঠি চুপচাপ আছে। প্রহর একবারও তাকালো না। মিঠি যখন পানি খেতে ব্যস্ত তখন সে তাকালো, যা মিঠির দৃষ্টিগোচর হলো না। খাওয়া শেষে রান্নার প্রশংসা করলো। মোহনিয়া বেগম শাশুড়িকে ভাত দিয়েছেন ওই বাড়িতে, সেখানে প্লেট আনতে গেল। রয়ে গেল কেবল মিঠি আর প্রহর। নিস্তব্ধ নীরবতা চলছে। প্রহর বুঝল এখানে থাকা যাবে না। সে না তাকিয়ে চলে যেতে নিল। তবে সে কি আর যেতে পারল? প্রহর ভাই, সেদিন জানলায় চুড়ি আর চিরকুট আপনি রেখেছিলেন?
প্রহরের পাজরা থেমে গেল, হৃদয় দোলা দিল অথৈ প্রেমের গল্প। সে তাকিয়ে আর থাকতে পারল না। আঙ্গিনা থেকে সোজা হয়ে ঘুরে চোখ রাখলো বারান্দায় দাঁড়িয়ে থাকা মিথির উপর, যে উত্তরের আশায় চাতক পাখি ন্যায় তাকিয়ে আছে। এত আকুলতা যদি তার জন্য হতো তবে কি মন্দ হতো? হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিলেন? মন খারাপ দেখে? প্রহর হেসে জবাব দিল। হ্যাঁ ভাই, মন খারাপে তাকে মানায় না তাই। মিঠি দৌড়ে ঘর থেকে সে ডায়েরি টানলো। প্রহরের কাছে এসে সেই শেষ পৃষ্ঠাটা বাহির করে সামনে ধরলো, জিজ্ঞেস করলো, এটা কার জন্য লিখেছেন প্রহর ভাই? মিঠির প্রবল আগ্রহে এবারও জল ঢেলে দিল, বলল, কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় না মিথি, কিছু উত্তর খুঁজে নিতে হয়। তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে যাস না। উত্তর মিললেও সে উত্তর ভালো নয়, বরং খারাপ কিছু বয়ে আনবে। জীবনে কে আছে একবার বলে দেখুন। আপনার এমন জীবন মোটেও প্রাপ্য নয়। আমি চেষ্টা করতে পারি তাকে এনে দেওয়ার। প্রহর এগিয়ে গেল, এবার আর থামলো না। দরজার কাছে গিয়ে কেবল একটা কথাই বলল, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, মানুষ যা চায় তা পায় না। তার কথাটা মিথ্যে নয়, তাই তো আমি তাকে পাবো না। মিথির ভাবনা নড়ে গেল। অন্য মনে কিছু আসলেও তা প্রহরের উত্তরে মিথ্যে প্রমাণিত হলো। প্রহর বাড়ি থেকে বেরিয়ে আকাশের দিকে তাকালো। জ্যোৎস্না রাতে আকাশে আধখানা চাঁদ দেখা দিচ্ছে। তখন একটা জোনাক পোকা কোথা থেকে যেন উড়ে এলো। প্রহর সেদিকে তাকিয়ে হাসলো। আজকাল গ্রামেও জোনাকি আর দেখা যায় না, অথচ আগে কত দেখতে পেতাম। না বুঝে পা দিয়ে মারিয়ে দিলাম, মাটিতে মিশেও জ্বলত বলে। সবশেষে বাড়ির পথে যেতে যেতে একবার মিঠিদের বাড়ির দিকে তাকিয়ে বলে উঠল, জীবনে দুঃখ পেলাম, কষ্ট পেলাম, আনন্দ পেলাম সামান্য, কেবল পাইলাম না আমার ভালোবাসার আধিপত্য। শুক্রবারে জুম্মার নামাজের পর মিলাদ হবে, তারপর সেই লোকগুলোকে খাওয়ানো হবে। এমনই ভাবে আয়োজন চলছে। এখন সকাল 10টা। সকালে কিছুটা ব্যস্ত। একদিকে মাংস রান্না হচ্ছে, আর একদিকে আলুর ঝোল চড়িয়েছে। ভাত আরেকটু পর চড়বে, নয়তো এখন থেকে রান্না করলে ঠান্ডা হয়ে যাবে। মাংস, আলুর ঝোল, তরকারি তাড়াতাড়ি রান্না শেষ করে তারপর বাকি কাজ। প্রহর পিয়াস দুজনের কাজে সাহায্য করছে। শমশের দেওয়ান চেয়ারে বসে আছেন, কোথায় কি করতে হবে তা মাঝে মধ্যে বলে দিচ্ছেন। প্রহর কাজের ফাঁকে একবার সেদিকে এদিকে তাকালো, কিন্তু না, কাঙ্ক্ষিত মানুষটি দেখা পেল না। দূরে শুধু রীতিকে দেখা যাচ্ছে বাচ্চাদের সাথে খেলছে। পিয়াস রীতিকে ডাকলো, রীতি খেলা বাদ দিয়ে ছুটতে আসলো। প্রহর সেখানে ছিল। একবার তার দিকে দেখে পিয়াসের পাশে গেল। কি হয়েছে ভাইয়া, ডাকছো কেন? পিয়াস ব্যস্ত হয়ে বলল, বাড়ি থেকে এক বাটি মুড়ি নিয়ে আয় তো। তুই আর মিথি তো মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে খেতে পছন্দ করিস। মাংস রান্নার শেষ ডিশ থেকে নামিয়ে নিলে তলায় থাকা ঝোল দিয়ে মুড়ি মাখাবো, অনেক মজা হয়। রীতি তো খুশি হলো। বড় ডিশে রান্নার স্বাদ আলাদা, তলানি ঝোল নিয়ে মুড়ি মাখানো আরও মজা। রীতি তখন ছুটল। প্রহর রীতির ছুটে চলা দেখে নিজেকে বলল, পছন্দ অপছন্দ যার এত খেয়াল, আমি পারতাম নাকি তার মতো করে রাখতে খেয়াল? ভালোবাসার থেকে ভালো রাখাটা জরুরি, তাই তো ছেড়ে আসছি। জানি সেখানে সে থাকবে সুখে। এক্সকিউজ মি, এখানে দেওয়ান বাড়িটা কোন দিকে? মিথি, শার্লিনা, রিনিতা এসেছিল গ্রামের শেষ প্রান্তের কাঁচা রাস্তায়। মূলত গ্রাম ঘুরতে এসেছিল রিনিতাকে নিয়ে। সে তো গ্রামের মাঝে মাঝে আসে। কাল এসেছে, কয়েকদিন পর চলে যাবে। তাছাড়া মিথি আর রীতি তো প্রায় নিত্যদিনই গ্রাম চষে বেড়ায়। দুজনের বয়সের ফারাক 3 বছরের। ছোট বড় হলেও তাদের মিল ভীষণ। দুজনে প্রায় সবসময় একসাথে ঘোরে। বন্ধু বলতে তাকেই সে বোঝে। সময়ে সময়ে তাকেই পাশে খুঁজে। কাঁচা রাস্তার দিকে গাড়ি চলাচল নেই বললেই চলে। কিছু মানুষ সাইকেল, মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করে, কেউ হেঁটে চলে পথে। ওরা তিনজনে বাড়ি ফিরছিল, হঠাৎ কোনো পুরুষের কণ্ঠ শুনে তিনজনে পিছনে তাকালো। তাদের সামনে দুজন ছেলে দাঁড়িয়ে আছে। একজনের চোখে সানগ্লাস, সম্ভবত আরেকজনের খোলা চোখ। দুজনের ঘাড়ে ব্যাগ দেখে মনে হচ্ছে বেড়াতে এসেছে, নয়তো বাড়ি ফিরছে। শার্লিন তাদের প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন করলো, দেওয়ান বাড়ি আপনাদের কি কাজ, কি আছে সেখানে? পাভেল উত্তর দিতে চাইলে আসিফ আটকায়। সেও বাঁকা উত্তর দেয়, কি কাজ সেটা আপনি শুনে কাজ কি, কোন দিকে, শুধু এটা বলুন। রিনিতা আর মিথি শুধু দেখছে। শার্লিনের বাঁকা উত্তর শুনে রাগ হলো, বলল, জানি না, আপনারা নিজে খুঁজে নেন। কি বদমাস মেয়ে রে বাবা, সোজা প্রশ্নের বাঁকা উত্তর দেয়। ঠিকানা বলবেন না, সেটা বললেই হয়। বদমাস বলতেই শার্লিন খেপে গেল, লেগে গেল কথা কাটাকাটি। মিথি থামতে বলছে, কিন্তু হচ্ছে কই। পাশের ছেলেটা এবার বিরক্ত হলো, তুই থামবি? চল এখান থেকে, গ্রামে যখন এসেছি বাড়ি খুঁজে পাওয়া ব্যাপার নয়। বলেই হাঁটতে শুরু করলো। পিছন পিছন ছেলেটাও দৌড়ে গেল। শার্লিন কিছুটা ফুঁসছে যেন। মিথি বলল, ওই বাড়ি খোঁজ করছে নিশ্চয়ই, কোনো দরকারে এসেছে, কিংবা হতেও পারে কোনো আত্মীয়। আমাদের আত্মীয় হলে চিনতাম না। আরে কে হয় হোক, চলো তো।
রিনিতা ওদের দুজনকে টেনে নিয়ে চলল। ছেলে দুটো ততক্ষণে গ্রামের ভেতরে চলে গেছে হয়তো, কারণ তাদের পথে আর দেখা যাচ্ছে না। খেজুর গাছগুলো সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। খেজুর গাছের নিচে কাঁটা পড়েছিল। ওখানে একটা মেয়ে বকরি বাঁধতে গিয়ে পায়ে কাঁটা ফুটিয়েছে। কয়েকজন সেখানে ভিড় করেছে, তারাও সেখানে গেল, দেখলো বড় একটা কাঁটা পায়ের তলায় ঢুকে গেছে। টান দিতেই অর্ধেক বেরোলো, বাকি অর্ধেক পায়ের ভেতরে রয়ে গেছে। সেখান থেকে রক্ত পড়ছে। ডাক্তারের কাছে নিয়ে গেলেই কাঁটা বাহির করে দিবে। কয়েকজন বলল খেজুরের কাঁটা বড় বিষাক্ত, পায়ে বিঁধে থাকলে মরণও ঘটাতে পারে। প্রহর সবে বালতি হাতে পানি নিয়ে আসছিল। দূরে পরিচিত মুখ দেখে বালতি রেখে দাঁড়ালো। প্রথমে ভাবলো হয়তো ভুল দেখছে, তাই আশেপাশে চোখ ঘুরিয়ে আবার তাকালো। না, একই দেখছে, কিন্তু তারা কি করে? তার ভাবনার মাঝে দুজন এসে প্রহরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সারপ্রাইজ! প্রহরের চোখ সত্যি দেখেছে, তাকে জড়িয়ে রয়েছে পাভেল আর আসিফ। দুজনের মুখে বিস্তর হাসি। আসিফ চটপটে স্বভাবে, সেই বলল, কেমন লাগলো সারপ্রাইজ? অবাক হয়েছিস না? তোরা আসবি বললি না তো, আসলে একসাথে আসতাম। ভাই, এই প্ল্যান আসিফের। আমি চেয়েছিলাম তোকে বলে তোর সাথে আসব। তোর প্রেয়াসিনী নাকি হৃদয় রহনী তাকে দেখব। না হোক সন্ধে আক্ষেপ রইবে, কেন মনের মধ্যে বন্দি। আবার ভাগ্য বদলাতেও পারে, হতেও পারে সন্ধি। আল্লাহ তাআলা চাইলে কোনো কিছুই নয় অসম্ভব। পাভেলের অর্ধেক কথার মানে প্রহর বুঝতে পারল না। আসিফ পাশে তাকিয়ে দেখছে। তার গ্রাম সম্পর্কে ধারণা কম, গ্রামে আসা হয়নি খুব একটা, তবে ভালো লাগছে। শামসের দেওয়ান সেখানে উপস্থিত হলো। ছেলেগুলোকে দেখে জিজ্ঞেস করলো, এরা কারা? না না, এরা আমার বন্ধু। বন্ধু বলতেই শামসের দেওয়ান বুঝতে পারলেন, হেসে উঠে বললেন, আগে বলবি না? তোদের না দেখলো প্রহরের মুখে বহুবার শুনেছি, দূরে বললেও তো তোরা আসিস না নাকি? তুই বললাম রাগ করিস না, প্রহর আর তোরা তো একই, আমার নাতি। পাভেল আর আসিফ মুগ্ধ হলো। না না, নানু ঠিক আছে, আমরাও তোমার নাতি, সো তুই করে বলতেই পারো। আজ এসেছি, প্রহর যতদিন থাকবে আমরাও থাকবো, এবং নানা নাতিরা মিলে আড্ডা দিব। শামসের দেওয়ান সহ সকলে হেসে উঠল। তিনিও বেশ শৌখিন মানুষ, তা বলার অপেক্ষা রাখে না। শালীন, রিনি তার মিথি বাড়ির দিকে আসছিল। তিনজনে গল্পে মতো। হুট করে মিথির চোখ আটকে গেল সামনের মানুষগুলোর সাথে মানুষকে দেখে। এ আপা, সামনে দেখো। মিথি হাত টানাতে শালীন সামনে তাকালো। তারা ততক্ষণে অনেকটা কাছে এলো। সেই ছেলেগুলো প্রহর ভাই আর নানা ভাইয়ের সাথে কি কথা বলছে। এরা আবার প্রহর ভাইয়ের কেউ নয় তো? কি জানি, হতে পারে। তাহলে আমাদের দেখলে যদি প্রহর ভাইকে বেয়াদবি করার জন্য বলে দেয়। রিনি তার কথায় শালীন ঠোঁট বাঁকিয়ে বলল, আমরা কখন বেয়াদবি করলাম? তুই চুপ থাক, চল আমরা এপাশ দিয়ে তোদের বাড়ি যাই। শালীন মুখে এক কথা বলেও মনে মনে একটু ভয় পেল। তার মাকে বলেই বকা খাবে, তিনি তো কিছু হলে বকা দেওয়ার জন্য তৈরি থাকেন। সেখানে অতিথিদের ঠিকানা বলেনি, এতে তো আরো বকা। ওরা তিনজনেই এক প্রকার লুকিয়ে দূর থেকে ঘুরে যাচ্ছিল, তবে শেষ রক্ষা হলো না। সামনে থেকে পিয়াস ডেকে উঠল, মিতি এদিকে আয়। ব্যাস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এই প্রবাদটা সঠিক হলো। পিয়াসের ডাকে সামনের মানুষগুলো পিছনে তাকালো। দুজনেই ভ্রু কুঁচকেলো। শামসে দেওয়ানও তাদের ডাকলো ওদিকে যেতে। উপায় না পেয়ে তিনজনে ধীর পায়ে চলো, বিড়বিড় করলো। কি হবে বললে? ওরা তিনজনে যেতেই পাভেল আর আসিফ জিজ্ঞেস করলো, এরা কারা? কাজিন। আসিফ ভ্রু কুঁচকে শালীনের দিকে চেয়ে আছে। শালীন অন্যদিকে, সে মনে মনে বলছে, কি মিথ্যেবাদী মেয়ে রে। পিয়াস ওদের ডাকছে, তাই সেই বাহানায় মিথি বলল, আমরা যাই দাদু, পিয়াস ভাই ডাকছে। শামসে দেওয়ান যেতে বলতেই তিনজন যেন হাফ ছাড়লো, তড়িঘড়ি করে ছুটলো। শামসে দেওয়ানও গেল পাশে। সবাই চলে যেতেই প্রহরকে আকুল হয়ে জিজ্ঞেস করলো, মিথি নাম ধরে ডাকলো, কিন্তু ওখানের মধ্যে মিথি কোনটা? ছবি দেখেছিলাম ছোটবেলার, কিন্তু সেই ছবির সাথে একজনের মিল পাচ্ছি না। প্রহর ওদেরকে নিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে আঙুল দিয়ে মিঠিকে দেখিয়ে দিয়ে বলল, লাল সালোয়ার পরে যে মেয়ে, সে আমার শুকতারা। দুজনে তাকালো। তখন রাস্তায় নীরবে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। তবে সে যাক ভালো, ওই বদমাস মেয়েটা নয়, ভাগ্যিস। কি ভাবছিস আয়? প্রহরীর ডাকে দুজনের দৃষ্টি সরল। তার পেছু নিয়ে বাড়ির ভেতরে গেল। মিঠির দৃষ্টি তাদের দিকে ছিল। বাড়ির ভেতরে যেতে মুড়ি খেতে খেতে পিয়াসকে জিজ্ঞেস করলো, পিয়াস ভাই, প্রহর ভাইয়ের সাথে ওরা কারা? পিয়াস বেখেয়ালে বলল। কে? তারপর খেয়াল আসতেই বলল, ও ওরা প্রহরের সাথে পড়ে, ওর ভার্সিটির বন্ধু, একটু আগে আসলো। পাভেল আর আসিফ প্রহরের ঘরে আসতে গিয়ে সোনিয়ার সাথে দেখা হলো। প্রহর মুখ গোমরা করে উত্তর দিল, আপনার না জানলেও চলবে। বলেই পাশ কাটলো। ঘরে প্রবেশ করে আসিফ বলল, এটা সেই হবে নাকি?
প্রহর বলল। পাভেল বিছানায় গায়ে এলিয়ে দিল। একটু পর বলল, তোর হৃদয় হরণী তো বেশ শান্ত এবং ভদ্রমণি হলো। চঞ্চলতা দেখে বুঝেছি সে কেমন শান্ত, পুরো গ্রাম চষে বেড়ায়। হ্যাঁ, ভদ্র আছে। তুই শান্ত, সে চঞ্চল, পারফেক্ট ম্যাচ। প্রহর ভ্রু কুচকে তাকালো। পাভেল ওর তাকানো দেখে বলল, আচ্ছা যা, তোর সাথে মিলবে না। তোর বড় ভাই তার সাথে সুন্দর মানাবে। একটু আগে দেখলাম, কি কেয়ারিং এখন থেকে। আসিফ হাসছে। প্রহরের ভেতর পড়ছে। বাহির থেকে যত যাই বলুক, মন তো জানে সে ছাড়া তার পাশে অন্য কাউকে মেনে নেওয়া কতটা কষ্টের। সায়দা বানু নিজ ঘরে বসে আছেন। চোখের জল গড়িয়ে পড়ছে। ঘরের জানালা খোলা। দূরে দেখা যাচ্ছে কবরের এলিন। মায়ের আগে মেয়ে হারানো ব্যথা একজন মাই বোঝে। মা তো জীবন দিয়ে চেষ্টা করে সন্তানকে পৃথিবীতে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে। সেখানে মেয়ের বুক খালি করে পরপারে পাড়ি জমিয়েছিল 20 বছর আগে। ভালোবাসার প্রতিদান বুঝি এমনই হয়, যার কারণে এই পরিণতি। আজ আফসোস হয়, কেন মেয়েকে না জেনে শুনে অন্যের কথায় বিয়ে দিচ্ছিল। কেন সেদিন চোখে চোখে চোখ রাখলো না। তাহলে তো মেয়েকে হারাতে হতো না। আম্মা আছো? সায়দা বানু জানালা থেকে চোখ ফেরালো। সুচরিতা বেগম দরজায় দাঁড়িয়ে। শাশুড়ির চোখ জল দেখে কারণটা বুঝতে পারল। তিনি ধীর পায়ে ঘরে আসলো। বলল, আম্মা, আপনাকে আপনার ছেলে ডাকছে। প্রহরও তো খুঁজছে। ওর সাথে কিন্তু কাঁদবেন না। ছেলেটা এমনিতেই মন খারাপ, ভেঙে পড়েছে, তবুও নিজেকে শক্ত রেখেছে। সায়দা বানু বিছানা থেকে নামলো। চোখের জল মুছে নিল। সন্তুষ্টিতে বড় বউয়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমার সংসারের আলো, সমস্ত আধার তোমার হাত ধরে চলে গেল। এখন শুধু পিয়াসের জন্য একটা আনতে হবে। তারপর প্রহরের জীবনেও তোমার মতো আধার সরিয়ে ওর জীবনে আলো এনে দিবে এমন একটা মেয়ে খুঁজতে হবে। সুচরিতা বেগম শাশুড়ির কথায় হাসল। সেও কৃতজ্ঞ নিম্নঘরের এক মেয়েকে এখানে এনেছিলেন। তাদের ভালোবাসা না দিয়ে কাকে দিবে? স্বামী, সংসার, সন্তান সবই তার নিজেরই। তাকে তো সামলাতে হবে। অরুণা ঘর থেকে বেরিয়ে দেখল শাশুড়ির সাথে সুচরিতা বেগম আসছে। তার চোখ মুখের আদল পরিবর্তন হলো। সে সুচরিতা বেগমকে একটু হিংসে করেন। মেরিনা সেদিকে পাত্তা দেয় না। সে শাশুড়িকে দেখে বলল, আম্মা, আপনার শাড়ির আঁচল উঠিয়ে নেন। সায়দা বানু আঁচল ওঠালো। ছোট বউয়ের শুষ্ক মুখের দিকে তাকিয়ে বলল, মন খারাপ করিও না, আল্লাহ পরীক্ষা নিচ্ছে হয়তো। মানুষের কথায় আমরা কান দেই না, আমার ছেলেও দেয় না, সেখানে তুমি কেন দাও? কেন কষ্ট পাও? মেরিনার চোখ টলমল করছে। এখনই কেঁদে দিবে এমন ভাব। সে চোখের জল লুকিয়ে হেসে উঠল। ঠিক আছে আম্মা। তিনি চলে গেলেন। মেরিনা দাঁড়িয়ে রইল। আসলে কি আছে, মানুষের কথা কানে নিতে হয় না, কানে এমনিতেই আসে। এই সমাজে সন্তান না হওয়া যেন অভিশাপ স্বরূপ। সন্তান কেন হয় না, কি জন্য হয় না, এসব খবর তারা জানে না। ডাক্তার দেখেও ফল হয়নি। কম চেষ্টা তো তারা করেনি। মানুষ শুধু কথায় আঘাত দিতে জানে, কেউ ব্যথা উপশম করার মলম দিতে পারে না। আজান শেষে মিলাদ শুরু হয়েছে। মিথি গোসল সেরে নতুন কাপড় পরেছে। এখন ও বাড়িতে অনেক মানুষ বিধায় শালীন, রিনেতাও রীতি মিথির ঘরে বসে আছে। শালীন গল্পের মাঝে বলল, ও ছেলেটার সামনে পড়েছিলাম, দেখেই বলে বদমাইশ মেয়ে। দাঁড়াও, প্রহরকে বলে দিব। কত বড় শয়তান দেখছ। যদিও প্রহর ভাইকে বললে সমস্যা নেই। আরেকটা ছেলে আছে না, ওটা কিন্তু ভদ্র দেখে মনে হয়। বাহিরে শোরগোল বেশি হলো। মিথির চোখ পড়ল দূরে পুকুর পাড়ের পাশে। শুভ্র পাঞ্জাবি গায়ে প্রহর দাঁড়িয়ে। ওইখানটায় ওনার মায়ের কবর দেওয়া আছে। মিথির ঘরে জানালা দিয়ে পুকুর পাড়ের কিছুটা দেখা যায়। পুকুর পাড়ের পাশে অনেকটা জায়গা আছে যেখানে দেওয়ানবাড়ির পারিবারিক কবরস্থান। মিথি দূরে থেকে প্রহরের চেহারা দেখতে না পেলেও বুঝতে পারল তার অবস্থা। মাহারানোর ব্যথা না বুঝলেও এক মুহূর্তের জন্য যখন ভাবে মা ছাড়া পৃথিবী, তখনই বুক কেঁপে ওঠে। মনে হয় কাঁটাযুক্ত পথে দাঁড়িয়ে আছি। আর সে তো মা বাবা দুটোই হারা। ছোট থেকে মানুষ হয়েছে, পায়নি কারো ভালোবাসা। পৃথিবীতে মা বাবা ছাড়া সবার ভালোবাসা তুচ্ছ মনে হবে। যার বাবা মা নেই তার পুরো পৃথিবীর পথ অস্ত্রের ওপর দিয়ে হাঁটা নেয়। তার বন্ধু দুটো প্রহরকে দুপার দিয়ে জড়িয়ে নিল। কাঁধে হাত রেখে ভরসা দিয়ে নিয়ে আসছে। প্রহর হাত দিয়ে চোখের জল মুছছে। এতটুকু এদিকে আসার কারণে দেখতে পাচ্ছে। মিথির মন খারাপ হলো। কেন প্রহর ভাইয়ের জীবন এমন হলো? জীবনে কেউ একজন থাকলেও পারত, নাই বাবা মা, আরেকদিকে প্রিয়জন হারানোর ব্যথা। মনে মনে সে এবার ভেবে নিল প্রহর ভাই না বলুক, তার বন্ধুদের একবার জিজ্ঞেস করে দেখবে, যদি কিছু জানা যায়। মিথি, আয় রে, সবাইকে ডাকছে। মিথির ভাবনার ছেদ ঘটল। জানালার দিকে কেউ নেই। শালীন তাকে ডাকছে দরজার কাছ থেকে। ভাবনার কতটুকু সময় মশগুল ছিল সে নিজেও জানে না। কেন যেন আজকাল প্রহর ভাইকে নিয়ে বেশি ভাবি। হুটহাট মনে পড়ে তার দুঃখের জন্য কেন জানি উতলা হই। কই, আগে হইনি এমন।
কি রে, আসবি নাকি? হুম, আসছি। মোহনিয়া বেগম ঘরে আসলো। ওড়নায় কি যেন ভরেছে বিধায় মিথির নতুন একটা ওড়না নিল। মিথি বাড়ি থেকে বাহির হলো। মানিক সাহেব মিলাদ শেষ করে পাঞ্জাবি খুলে রাখতে ঘরে আসছিল। মিথিকে দেখে পাঞ্জাবিটা তার হাতে দিল, বলল, এটা নিয়ে যাও তো মা, খেতে দিয়ে গেলে তরকারির ঝোল ভরলে স্বাদ পাঞ্জাবি শেষ। মানিক সাহেব স্যান্ডো গেঞ্জি গায়ে চলে গেল। মিথি দৌড়ে ঘরে এসে পাঞ্জাবি রেখে আবার ছুটল। তার দৌড় থামালো গিয়ে ওই বাড়ির সামনে মিলাদের মানুষগুলোকে খেতে দিচ্ছে। বাহিরে সারি করে কার্পেট বিছিয়ে দিয়ে সবাই ব্যস্ত খেতে দিতে। মিথি অলিন্দ নীরের গেট পেরোতে গিয়ে কারো কাঁধের সঙ্গে ধাক্কা খেলো। পড়ে যেতে চাইল, পড়ল না। তবে সামনের মানুষটার দিকে তাকাতেই মুখ ছোট হয়ে এলো। জিভ কাটলো। সামনে প্রহর দাঁড়িয়ে, তারই সাথে ধাক্কা লেগেছে এবং হাতে থাকা জগের পানিগুলো তার পুরো শরীর ভিজিয়ে দিয়েছে। বুকের সামনে পাঞ্জাবির পুরো অংশ ভিজেছে। প্রহরের মন খারাপ বিধায় চোখ মুখ বিষণ্ণ ছিল। মিথি জিভ কেটে কানে হাত দিয়ে বলল, দুঃখিত প্রহর ভাই, আমি আপনাকে দেখিনি। প্রহর কিছু বলল না। তার দেরি হচ্ছে। পাশ থেকে আসিফ আসলো। তার হাতে জগটা দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। মিথি দাঁড়ালো। এক পাশে তারও মন খারাপ হলো। নিজেকে গাধি উপাধি দিল। নিজেকে বলল, চোখে দেখতে পাস না? আসিফ মিথির দিকে নজর দিল। সে আনমনে কিছু ভাবছে। আশেপাশে তাকালো, তারপর মিথির উদ্দেশ্যে বলল, তোমাকে একটা প্রশ্ন করব। মিথি চোখ তুলে তাকালো। তারই দিকে চেয়ে আমি ডারমানি তাকেই বলছে। সে মাথা নাড়ালো। অনুমতি পেয়ে আসিফ বলতে নিল, মিথি এখানে কি করছিস? বাড়ির ভেতরে যা। আসিফ পিছনে তাকালো। প্রিয়াস দাঁড়িয়ে আছে। সন্দেহভাজন দৃষ্টি তারই দিকে। মিথি মাথা নিচু করে দৌড় দিল। প্রিয়াস আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল নিজের কাজে। সে চলে যাওয়া দেখে ধীর কণ্ঠে বলল, এই কি ভিলেন নাকি নায়ক? কোনটা? নাকি ব্যর্থ প্রেমিক? আল্লাহ জানে কে কোনটা হবে। একজন তো ব্যর্থ প্রেমিকের স্বীকৃতি নিয়ে বসে আছে, তবে আমরা তো তা হতে দিতে আসিনি। যে প্ল্যান নিয়ে এসেছি তা সাকসেসফুল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। হোক না কারো একটু মন্দ, বিশাল আলোর মধ্যে একটু দুঃখ থাকলে কিছু যায় আসবে না, কিন্তু যার দুঃখের সাগরে বাস তারও তো একটু সুখ সাগরের দেখা পাওয়ার হক আছে। সে না হয় সেটুকু পাক, আল্লাহ তার দিকেও একটু চেয়ে দেখুক, দুঃখের সাথে কিঞ্চিত সুখও ঢেলে দিক। সারাটিক্ষণ বিচ্ছন্নতায় কেটেছে। দেওয়ানবাড়ির প্রায় সকলে মনে হারানো মানুষের স্মৃতি মনে করে কেঁদেছে। আফসোস বড় কঠিন জিনিস। সব ফুরলেও আফসোস ফুরোয় না। মনে হয় যদি এমনটা না করতাম তাহলে হয়তো তেমনটা হতো না। আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। আমরা কেউ তা পরিবর্তন করতে পারবো না, পারবো কেবল আফসোস করতে। বাড়ির পাশে পুকুরের ধারে শিমুল গাছ আছে। শিমুল গাছে লাল রঙা শিমুল ফুলে ভরে গেছে। মিথিয়া রীতি সন্ধ্যা হতে পুকুর পাড়ে গিয়ে বসেছিল। তখনই একটা শিমুল ফুল পড়লো। রীতি দৌড়ে গিয়ে নিয়ে আসলো। মিথির হাতে দিয়ে বলল, বসন্তের সব ফুল লাল কেন আপা? শিমুল লাল, কৃষ্ণচূড়া লাল, পলাশও লাল। মিথি ফুলটা নেড়ে চেড়ে উত্তর দিল, কারণ বসন্ত রঙিন বলে। বসন্ত আসে ফুলের সমারোহ নিয়ে, প্রেমিক প্রেমিকার মনে ভালোবাসার উচ্ছ্বাস নিয়ে। কোকিলের ডাক, গাছের নতুন রূপ, ফুলের মাতোয়ারা সুবাস, সবই রঙিন। রঙিন লাগে না? এই জন্যই হয়তো লাল সব কিছু। মানুষ বলে ভালোবাসার প্রতীক লাল। এতটুকু বলতেই হঠাৎ মিথির মনে পড়ল প্রহরের বলে কথাটা। সবাই জীবনে বসন্ত কি আসলেই রঙিন? প্রহর ভাই যে বলেছিল, সবার জীবনে বসন্ত রঙিন হয়ে আসলেও আমার জীবনে বসন্ত এসেছে কেবল ঝরা পাতার মৌসুম নিয়ে। আচ্ছা, ঝরা পাতা বলতে কি ফুপি চলে যাওয়াকে বুঝিয়েছিল? হতে পারে তার মৃত্যুবার্ষিকী তো এই বসন্তই পড়ে। সে একবার আশেপাশে তাকালো। কাউকে নজরে পড়ল না। রীতিকে জিজ্ঞেস করো, প্রহর ভাইকে দেখেছিস? দেখেছিলাম। একটু আগে তোর বন্ধুরা মিলে গ্রামের ওই দিকে গেল। আজকাল তুমি পিয়াস ভাইকে বাদ দিয়ে প্রহর ভাইয়ের খোঁজ কেন করো বলো তো? মিথি হক চুকিয়ে গেল। রীতির কথা বোধগম্য হলো। সামান্য আমতা করে বলল, কেন খোঁজ নেওয়া বারণ? পিয়াস ভাই যেমন তিনিও তো তেমন। না, তিনি তেমন নয়। পিয়াস ভাই বেশি ভালো। প্রহর ভাই তো সব সময় কেমন গম্ভীর হয়ে থাকে। গম্ভীরতার কারণ জানলে এমন বলতেই না। ওনার দুঃখ কষ্টের কি শেষ আছে? তোর বাবা মা না থাকলে কেমন লাগবে? এতটুকু বলতে রীতি আটকে উঠল। বলল, না না, আব্বা আম্মা শত বছর বেঁচে থাকুক। আম্মা বকা দিলেও ভালোবাসে। সে না থাকলে ভালোবাসবে কে? আমায় খাওয়াবে কে? তার মতো কেউ ভালোবাসতেই পারবে না। তাহলে বোঝ ওনার কেউ নেই, তাহলে কেমন হয়ে থাকবে? রীতি একটু ভাবলো। তার মন খারাপ হলো। হয়তো বুঝতে পারলো। চল বাড়ি যাই।
রীতি হাত ধরে উঠে আসলো। রীতিকে পড়তে বসানোর দায়িত্ব মিথির, এখন তাকে নিয়ে পড়তে বসবে। রীতি সেই জন্য বাড়ি থেকে বই আনতে গেল। মিথি দাঁড়িয়ে রইল দরজার কাছে। তখনই প্রহর ও তার বন্ধুরা গ্রামের দিক থেকে আসছে। দুজন কি যেন বলছে আর হাসছে। প্রহর নির্লিপ্ত। মিথি তাদের দিকে তাকালো। পাভেল খেয়াল না করলেও আসিফ দেখলো, বলল, দেখ প্রহর, তোর শোকতারা সন্ধ্যার আকাশে না থেকে জমিনে দাঁড়িয়ে আছে। প্রহর এক পলক তাকে চোখ ফিরিয়ে নিল। পাভেল আসিফকে চোখের ইশারায় চুপ করতে বলল। মানিক সাহেব তখনই বাইক নিয়ে ফিরল। বাইকের শব্দে ওরা তিনজন অন্য সাইডে গেল। মিঠি বাবার আশাতে দৌড়ে গেল, হাতের ব্যাগটা নিয়ে বলল, দাও আমি নিয়ে যাই, তুমি বাইক নিয়ে এসো। মানিক সাহেব একবার প্রহর ও তার ছেলের সাথে গুলোর দিকে তাকালো, তারপর মিথির উদ্দেশ্যে বলল, এমন রাত বিরাতে বাড়ির বাইরে এসো না আম্মু। মানুষের মতিগতি ভালো নাও হতে পারে, কে ভালো কে খারাপ তা কি বোঝা যায়? মিথি ঠিক বুঝল না, তবে তার প্রশ্নও করলো না। মানিক সাহেব জোরেই বলেছিলেন বিধায় প্রহর সহ ওরা দুজনে শুনতে পেল। তাদের খানিকটা অপমানিত বোধ হলো। এমন নিচু চিন্তা ভাবনা তাদের কল্পনাতে আসে না। মানিক সাহেব তাদের ঠিক মতো চিনে না, তাই কি এমন বলো, নাকি অন্য কারণও আছে? ভেতরে চল। প্রহর গমগমিয়ে এগিয়ে গেল। পাভেল আর আসিফও তার পিছু পিছু ছুটল। সানোয়ার দেওয়ান এবার একা এসেছে। শিহাবের পরীক্ষা চলছে বলে স্ত্রী ছেলেকে রেখে নিনিতাকে নিয়ে এসেছে। এবার থাকবে এক সপ্তাহের মতো। অফিস থেকে ছুটি নিয়েছে অনেক বলে। সায়দা বানু সেজে ছেলের পাশে বসে আছে। সানোয়ার মায়ের হাতখানা ধরে বলল, আম্মা একবার শহরে চলো, দেখে আসো শহর কেমন, কিছুদিন থেকে আসতে। না বাবা, শহরে যাইতে চাই না, মুই এনেই ভালো আছি। সায়দা বানু নাকচ করলো। শহরের নাম শুনলে তার কেমন লাগে। শহরে কখনো পা না রাখলেও লোকমুখে শুনেছে শহর নাকি বিষাক্ত। সারাদিন ঘরে থাকতে হয়, গ্রামে ওখানে এখানে গল্প করা, ভালো না লাগলে বাহিরে হওয়ায় মন ফুরফুরে করা। এসব ওখানে নেই। শহরের বাতাস নাকি বিষাক্ত, হুট করে গেলে বমি পাবে। এসব তো শাহিনীর মায়ের থেকে শুনেছে। ছেলের বাড়ি গেছিল থাকতে, কিন্তু কয়েকদিন পর ফিরে এসেছে। গ্রামের শান্ত বিশুদ্ধ পরিবেশে জীবনের 90% পার করে দেওয়া কেউ হুট করে শহরে গেলে মন বসাতে পারবে না, এটা স্বাভাবিক। সানোয়ারের মোবাইলে কল এলো। ফোন বাহির করে নাম্বার দেখে বলল, আম্মা অফিস থেকে কল এসেছে, কথা বলে আসছি। সানোয়ার চলে গেল। তখনই আগমন হলো শামসের দেওয়ানে। এসেই স্ত্রীর পানে চেয়ে বলল, বুঝলে গিন্নি, পায়ের গোড়ালিটা খুব ব্যথা করছে, একটু তেল মালিশ করে দাও তো। সায়দা বানু সেই থেকে স্বামী ভক্ত, কোনো কথা ফেলে না আগে এবং এখনো। তিনি বিছানা থেকে উঠে গেলেন। শামসের দেওয়ান ততক্ষণে খাটের ওপর শুয়ে পা লম্বা করে দিল। তেলের ছোট বাটিটা এনে তেল মালিশ করে দিতে দিতে বলল, সানোয়ার তো কইল এক সপ্তাহ পর যাবে। সোলাইমান সেদিন বলল সেই বিষয়ে কিছু করলে তাড়াতাড়ি করো, নয়তো ছেলেটা তো থাকতে পারবে না। আজ নয়, কাল এ বিষয়ে আলোচনা হবে। মানিককে বলা আছে কাল সন্ধ্যায় আয়োজন হবে। রাতে খাওয়ার জন্য ডাকা হচ্ছে। খাবার টেবিলে সকলে উপস্থিত হলো। আজ আরও দুটো মানুষ বাড়তি হয়েছে, এজন্য টেবিলে চেয়ার কম পড়েছে। প্রহর বসেনি, পাভেল আর আসিফও দাঁড়িয়ে। শামসেদান উঠে পড়ল, তোমরা বসো, আমি পরে খাবো। প্রহর কিছু বলার আগে মিলন বলল, দাদু তুমি বসো, আমি উঠছি। সোনিয়া আমার খাবারটা ঘরে নিয়ে এসো। শামসেদান বসে পড়ল। অরুণা বিরক্ত হলো, সাথে সোনিয়াও। ছেলেকে ধীরে ধীরে বলল, এত দরদ কেন? সব ভালোবাসা তো প্রহর আর পিয়াস। তুই কি পেয়েছিস? এত ভালো মানুষ হতে হবে না। মিলন বিরক্ত হলো মায়ের কথায়। কেন যে প্রহরকে তার মা পছন্দ করে না তা অল্প স্বল্প বুঝতে পারে, কিন্তু প্রহর অন্যরকম মানুষ। প্রহরও পাভেল আর আসিফ বসে পড়ল। সুচরিতা মেরিনা খেতে দিচ্ছে, অরুণাও দিচ্ছিল, কিন্তু প্রহরদের দিকে আসলো না। বাটি রেখে ওপাশে চলে গেল। খাওয়ার মাঝে স্যার দেওয়ান প্রহরের উদ্দেশ্যে বলল, শুনলাম চাকরি পরীক্ষা দাও, চাকরি কি হচ্ছে না? চাকরি না হলে পড়াশুনো করে টাকা নষ্ট করে কী লাভ? পিয়াসের তাও একটা গতি হয়েছে। প্রহরের খাওয়া থেমে গেল। পাভেল আর আসিফও হাত থামিয়ে রাখলো। প্রহর মুচকি হাসলো, বলল, চেষ্টা করেছি কিন্তু ভাগ্য খারাপ। তবে ভালো হয়েছে এই কারণে হলেও মানুষ চিনতে শিখেছি। তা প্রহরের কথা কেড়ে নিয়ে পিয়াস বলে উঠল, পড়ালেখা শুধু চাকরির জন্য করে না যাচ্ছ, পড়ালেখা মূলত শেখার জন্য, জানার জন্য করে। হ্যাঁ, জীবনে চলার জন্য কর্মের প্রয়োজন আছে। চেষ্টা করছে, আজ হয়নি কাল হবে। তাছাড়া ওর পড়ালেখা তো শেষ হয়নি। পিয়াসের উত্তরে শামসের দেওয়ান সহ সোলাইমান ও সুচরিতা বেগমও খুশি হলো। কেবল মুখ কালো করে অনুনা আর সাহার
সেলিম নীরব ভূমিকা পালন করছে, তার বলার অনেক কিছু থাকলেও বলতে পারছে না। কেবল প্রহরের দিকে এক পলক তাকালো। বোনের মতোই নিশ্চুপ স্বভাবের হয়েছে, সবকিছু সহ্য করে যায়, মুখ ফুটে বলে না কিছু। আসিফ পিয়াসের এই কথা শুনে খুশি হলো, পাভেলের কানে কানে বলল, ভিলেন হলেও ভালো আছে, এই জন্যই মনে হয় ছাড়তে চাচ্ছি। পাভেল কোনো কথা বলল না, সকলে চুপচাপ খেতে শুরু করলো। আসিফের হঠাৎ শালিনের দিকে নজর গেল। শাহানারা পাশে দাঁড়িয়ে আছে, দুজনের চোখাচোখি হলো। আসিফ চোখ ছোট ছোট করে রেগে তাকালো। শালিন মুখ বাঁকিয়ে ঘরে চলে গেল। মিথির মন খারাপ, কয়েকদিন হলো অনিমার সাথে দেখা হয় না। স্কুল শেষ হলে বন্ধুত্ব নাকি শেষ হয়ে যায় অনেকে বলে, তবে কি সত্যি তাই? অনিমার বাড়ি পাশের গ্রামে হলেও দেখা হচ্ছে না, কারণ সে তো বাড়ি থেকে পাশের গ্রামে যেতে পারবে না। কি হয়েছে আমার আম্মুর? মন খারাপ কেন? মানিক সাহেবকে দেখে মিথি নড়ে চড়ে বসলো, মন খারাপ নিয়ে জবাব দিল, আব্বা, কতদিন হলো অনিমাকে দেখি না মনে হচ্ছে। এতদিন তো কখনো না দেখা হয়ে থাকেনি। মানিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল, হেসে বলল, ঠিক আছে, কাল আনিসুল ভাইকে বলে আনিমাকে নিয়ে আসবো। মিথির মন খারাপ উধাও হলো, গম্ভীর মুখে হাসি ফুটে উঠল। মানিক সাহেবকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আব্বা, তুমি সবচেয়ে ভালো। হ, আর আমি সবচেয়ে খারাপ। বারান্দা থেকে কথাটা মোহনীয় বেগম বলল। মিথি মায়ের দিকে চেয়ে দাঁত চেপে হেসে বলল, না, তুমি ভালো, তোমার বংশ ভালো। আমার আব্বা ভালো না, আব্বার বংশ ভালো না, তাই না আম্মা? মোহনীয় বেগম চোখ গরম করে তাকালো। মানিক সাহেব মেয়ের সাথে হেসে চলছে। তোরা বাপ বেটিতে মিলে আমার বংশের নামে নিন্দা কর। আমার বাপ ভালো না, তোর বাপ। সংসার করছো কেন বলো তো? তুমি বলেই সংসার করছো, তাই না? আগুনে ঘি পড়লো। মানিক সাহেবের কথায় মোহনীয় বেগম চোখ পাকালো, ঘরের দরজা থেকে বাহিরে গেল। বাবা মেয়ে উচ্চস্বরে খিলখিলি হেসে উঠল। মানিক সাহেব খানিকক্ষণ মেয়ের হাসির দিকে তাকিয়ে রইল। এমন হাসি মেয়ের ঠোঁটে সবসময় দেখতে চান। রাতে ঘুমানোর আগে প্রহর তার ব্যক্তিগত ডায়েরিটা বাহির করলো। লিখছে তার নিত্যদিনে অভ্যাসের মতো কবিতা। আজ মাকে নিয়ে লিখতে ইচ্ছে করছে, লিখছে তাকে নিয়ে। চোখের কোণে জল টলমল করছে, ঝরছে না। পুরুষ মানুষের কাঁদতে নেই, শুধু সহ্য করে নিশ্চুপ থাকতে হয়, নোনা জল লুকিয়ে হাসতে হয়। কে লিখছিস, কবিতা নাকি চিঠি? কিছু দুঃখ, কিছু অনুভূতি, যা কবিতার ডায়েরির পাতায় থাকে বন্ধি। পাভেলের প্রশ্নের উত্তর দিয়ে প্রহর ডায়েরি বন্ধ করলো, শুয়ে পড়ল আসিফের পাশে। পাভেল নিশ্চুপ থেকে বলে উঠল, দুঃখ আর অনুভূতিগুলো প্রকাশ করা উচিত। কার কাছে? যে অনুভূতির মায়াজালে আমার হৃদয় বন্দি, নাকি যে দুঃখর কারণে? ধরে নে তারই কাছে। হতেও পারে অনুভূতি আর দুঃখ পরিবর্তে এক মুঠো সুখ উপহার পেলি। আমি যতদূর জানি, যারা কবিতা লিখতে জানে তাদের অনুভূতি প্রকাশ করার মাধ্যমের অভাব হয় না। ভয় তাদের সই না। তবে তুই ভয় পাস কেন? মেয়েটাকে ভালোই লাগলো, অনুভূতির মূল্য দিতেও পারে। প্রহর চোখ বন্ধ অবস্থায় বাঁকা হাসলো। পাভেলের উত্তরে বলল, অনুভূতির পরিণতি জানতে চাই না, সে ভালো থাকলেই হবে। আমি ভয় পাই না, আমি শুধু চাই না আমার জন্য কেউ দুঃখ পাক, হাসিতে ভাটা পড়ুক। পাভেল বলল, এর সাথে কথা বলে লাভ নেই। আসিফ ইশারায় চুপ করতে বলল, যা হবে দেখা যাবে। আজকের দিনটা যাক, কালই কিছু হবে। নতুন দিনে নতুন কিছুর আশায় চোখ বুঝল। সত্যি কি নতুন দিন আনন্দের হবে, নাকি আধারে ঢেকে যাবে? আজ শনিবার, দিনটা অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর। অলিন্দ নীলের গেটে বাগান বিলাসী ফুলের বাহারি রঙে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সকাল থেকে আজকের দিনটা কেমন কোমল, রোদ নেই, বৃষ্টিও নেই, একটি শীতল শুষ্ক দিন। পিয়াস 9টার দিকে স্কুলে গিয়েছে। মিথি, শালিন, রীতি আর রিনিতা মিলে প্ল্যান করেছে আজ পুকুরে গোসল করবে। গ্রামে বেশিরভাগ মানুষ পুকুরে গোসল করে, এই পুকুরেও গোসল করতে আসে। এজন্য মোহনীয় বেগম পুকুরে নামতে দিতে চায় না, মানুষ থাকে বলে। আজও রাজি হয়নি, কিন্তু তারা তো পুকুরে নামবেই। মিথি সহ 4 জনে বসে ভাবছে কি করবে। মানিক সাহেব থাকলে না হয় বলতো, কেউ যেন এখন পুকুরের দিকে না আসে, কিন্তু তিনি তো কাজে গেছেন। মিথির মাথায় বুদ্ধি আসলো, রীতিকে জিজ্ঞেস করলো, রুহেল ভাই কোথায় রে? কি জানি, মাঠে গেছে হয়তো। আব্বা বলেছিল ধান খেতে নাকি পোকা ধরেছে, তা দেখে ওষুধ আনতে। ও, তাহলে এখন কি করা যায়? তখনই শালিন মিথিকে টেনে দড়ি দেখালো। প্রহর আসছে এদিকে। মিথি আগে ভাগে বলল, আমি কিছু বলতে পারবো না। রিনিতা খুব একটা কথা বলে না, তাই সে তো বলবে নাই। প্রহর একটু কাছে আসতেই শালিন ডাকলো, প্রহর ভাই, আমরা একটু পুকুরে গোসল করব। প্রহর ভ্রু কুচকে তাকালো। সকলে তারই দিকে চেয়ে আছে। আমাকে কি করতে হবে? সবাইকে একটু বলুন উঠতে, আর কেউ যেন না নামে। প্রহরের চোখ মিথির দিকে বলল, সে তার দিকে তাকিয়ে আছে, চোখের সঙ্গে চোখের মেল বন্ধ। জল। প্রহর নিজের চোখ সরিয়ে নিল।
কাজলবিহীন চোখেও তীব্র নেশা থাকে, যে নেশায় আসক্ত হতে মন যে বাধ্য করে। আবারও দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজল। অনুভূতিরা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তার মুখশ্রীতে নজর পড়লেই। ভালোবাসা বুঝি এমনই হয়, দেখলেই বুকের মাঝে কম্পন সৃষ্টি হয়। আসক্তি বড় খারাপ জিনিস, ধরলে ছাড়া যায় না, হোক সেটা মানুষ কিংবা নেশা। নিজের প্রশ্নের উত্তর নিজেই পেল। ভেতরে দুটো সত্তা আছে, এক সত্তা আছে অনুভূতিতে নুয়ে পড়া, আরেক সত্তা বাস্তবতা তুলে ধরে। নিজে মনে বলা শব্দগুলো ঠোঁট থেকে উচ্চারিত হলো না, মনের অন্তরালে রয়ে গেল। শালীন প্রহরের ভাবমূর্তি দেখছে, সে উত্তরের আশায় চেয়ে আছে। প্রহর অপেক্ষায় অবসান ঘটিয়ে উত্তর দিল, ঠিক আছে যা, সময় 20 মিনিট। আর একটু বেশি হলে ভালো হতো প্রহর ভাই। প্রহর আবার তাকালো। সেই চাহনি দেখে মিঠি চুপ হয়ে গেল, নিভে গেল চোখের উচ্ছ্বাস। শালীনকে টেনে নিয়ে গেল, প্রহরও পিছু গেল। কয়েকটা ছোট বাচ্চা আর একটা বড় মানুষ গোসল করছিল। প্রহর তাদের উঠতে বলতে উঠে গেল। ওরা চারজনে খুশিতে নেমে পড়ল। প্রহর যাওয়ার আগে বলে গেল, আমি ওপাশে আছি, কেউ আসবে না, তোরা তাড়াতাড়ি উঠবে। আজ দুপুর হতেই পিয়াস স্কুল থেকে আসলো, যেখানে তার স্কুল সেই গ্রামের পাট খেতে। আজ একটা বাচ্চার লাশ পাওয়া গেছে, গলা কেটে কে যেন রেখে এসেছে। রাতে বাচ্চাকে নিয়ে বাবা মা ঘুমিয়েছিল, সকালে উঠে দেখে ছেলে নেই। পরে খোঁজাখুঁজি করে যখন পায়নি, সকল গড়িয়ে যেতে এক কৃষক দেখতে পেয়ে মানুষ ডেকেছে। বয়স হয়তো 4-5 বছর হবে। পুলিশ এসেছে, চারদিকে হৈহুল্লোড় উঠে গেছে এই খবরে। অনেকে বলছে সৎবন্ধুটো মিলে মেরে ফেলেছে। তারা দুজনে বড়, মানেই বাবা বিয়ে করে আনলে তাকে পছন্দ করতো না এবং মা ডাকতো না। ছেলে সন্তান হওয়ার পর তো আরও চোখের বিষ হয়ে গেছে। পিয়াসের মুখে এমন ঘটনা শুনে সকলে স্তব্ধ। ওর ফোনে বাচ্চাটার ছবি দেখালো। মিথি পাট খেতে লাশের ছবি দেখে আটকে উঠল। মানুষ কিভাবে পারে এতটা নির্দয় হতে? কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। কে মেরেছে? ওই সৎবন্ধুটোই? জানি না আম্মা, সবাই সন্দেহ করছে, কিন্তু এখনো সঠিকটা জানা যায়নি। সত্যি কখনো চাপা থাকে না, একদিন ঠিকই বাহির হবে। তবে মেয়েটাকে দেখে খারাপ লাগছে। প্রাইমারি স্কুলে শিশু শ্রেণীতে এবার ভর্তি হয়েছিল। মাঝে মধ্যে দেখতাম কি যে মিষ্টি হাসি। ওর বাবার সাথে আসতো স্কুলে, বাড়িও স্কুলের পাশে, প্রাইমারি স্কুলও এক জায়গায়। মোহনীয় বেগমও আফসোস করছে যে এমন করেছে, আল্লাহ তাকে কঠিন শাস্তি দিক। গ্রামের অনেকে ছুটে গেল সেই বাচ্চাটাকে দেখতে। সুচরিতা বেগমকে পিয়াস ডেকে নিয়ে গেল খাবার খাবে বলে। মোহনীয় বেগম মিথিকে বলল, আমার সাথে আয় তো। মিথি মায়ের পিছু পিছু ছুটল। বাড়ির ভেতরে যেতেই মোহনীয় বেগম তার হাতে একটা বাটি দিল, লাউ দিয়ে মাংসের তরকারি। এগুলো কি করবো আম্মা? পিয়াস খেতে গেল, ওকে দিয়ে আয়। সকালে বলে গেছিল তার জন্য যেন রাখি। লাউ দিয়ে মাংস নাকি তার ভালো লাগে। তোর আব্বা শুনে বলেছে যেন দিয়ে আসি। মিথি বাটি হাতে বাড়ি থেকে বেরোলো। পথে রুহুলের সঙ্গে দেখা হলো। মিথিকে দেখে ওর খোঁজা মারা কথা শুরু হলো। কিরে কচ্ছপ, হাতে কি? তোমারে বলতে হবে, সরো আমি যাই, আমার তারা আছে। বাপরে, কি ব্যস্ত কচ্ছপ, সারাদিন তো চলিস ঠেলে ঠুলে, এখন আবার তাড়াতাড়ি? মিথি এক হাত কোমরে দিয়ে রেগে তাকালো, বলো, আজ অনিমা আসবে, শুধু আমাদের বাড়ি যাইও, তখন খবর করব। রুহেল অনিমার নাম শুনতেই খুশি হলো। খেপানো যাবে না, ভালো ব্যবহার করতে হবে। দুঃখিত বোন আমার, আর খেপামো না। অনিমা আসলে আমার কাছে নিয়ে গিয়ে একটু বলিস তার বৌমা নিয়ে এসেছিস। মিথি মুখ বাঁকালো, যেতে যেতে বলো, হ্যাঁ আমি এমন বলি, আর চাচির ঝাড়ুর বাড়ি তোমার বদলে আমার পিঠে পড়ুক। তোমার ইচ্ছে থাকলে বলো গা, ঝাড়ুর বাড়ি খাবে অনিমা, দেখবে কি মজা হবে। শেষ কথাটা বলতে গিয়ে মিথি মুখ চেপে হাসলো। রুহুল মাথা চুলকাতে চুলকাতে চলে গেল আর বলো, শালা জীবনটা ঝাড়ুর বাড়িময়। ছোট বোন সবসময় অপমান করে, এক পয়সা দাম দেয় না। প্রেমিকা কিংবা বউ, দূর, কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া কিছু জুটবে না। পিয়াস সবে খেতে বসেছে। সকলে দুপুরের খাওয়া শেষ। এখন বাজে প্রায় 3টে। টেবিল ফাঁকা, শুধু পিয়াস আর সুচরিতা বেগম খাবার বেড়ে দিচ্ছে। তখন মিথি আসলো, হাতের বাটিটা পিয়াসের সামনে রাখলো। আম্মা আপনার জন্য পাঠালো, আপনি নাকি পছন্দ করেন, নেন খেয়ে বলেন কেমন হয়েছে আমার রান্না। পিয়াস বাটি থেকে তরকারি ঢেলে নিল, বলো, তুই রান্না করলে বলতাম কেমন হয়েছে। চাচি আম্মার রান্না বরাবরের মধ্যে মজদার হবে। আমি তো তেমন রান্না পারি না, টুকটাক পারি, আব্বা ছাড়া কেউই প্রশংসা করে না। পিয়াস হাসলো। সুচরিতা মিথির কথা শুনে বলো, সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। মিথি সে কথা স্বাভাবিকভাবে নিল, শেখাবে এ আর এমনকি। সুচরিতা বেগম অন্য কাজে চলে গেল। রয়ে গেল মিথি আর পিয়াস। সে খাওয়ার মাঝে মিথির দিকে তাকাচ্ছে আর ভাবছে কিছু।
এই টেবিলে তারই পাশে নিজের হয়ে দাঁড়িয়ে থাকবে সে, নিজ হাতে ভাত বেড়ে দিবে, তার পছন্দ অপছন্দের খোঁজ রাখবে। এসব ভাবতেই ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। দোতলায় থেকে এতক্ষণ ধরে প্রহর সবকিছু দেখলো শুনলো, তার দৃষ্টি এখনো নিচেই। চেহারা দেখে বোঝা মুশকিল তার মধ্যে কি চলছে। পাশ থেকে পাভেল আসিফকে ফিসফিস করে বলছে, জ্বলছে নাকি স্বাভাবিক? পড়ছে কিন্তু দেখাচ্ছে না। এই প্রহর কিছু পড়ছে নাকি? আসিফের কথায় প্রহর তার দিকে তাকালো। তার ঠোঁটের ঠাড্ডা হাসি স্পষ্ট, বুঝতে সময় নিল না কেন এমন বলছে। কোথায় কি পড়ছে? ওরা তিনজনে পিছনে ঘুরলো। নবনী দাঁড়িয়ে আছে, সে প্রশ্ন করেছে। আসিফ পড়ল দ্বিধায়, এখন কি বলবে? পড়ছে মানে এই যে ফোনে নিউজ দেখছি এক জায়গায় আগুন লেগেছে। পাভেল ফোন সামনে ধরে দেখে উত্তর দিল। নবীন ভ্রুকুচকে চোখ ছোট্ট করে তাকালো। আসিফ পাভেলকে ইশারায় কি যেন বলছে, পাভেল বুঝতে পারছে না। বাটন ফোনও নিউজ দেখা যায়? নবনীর উত্তর শুনে পাভেল হাতের দিকে তাকালো। এ রে, ভুল করে বাটন ফোন বাহির করেছি। আসিফকে বাঁচাতে গিয়ে ঝামেলায় পড়লাম। আসিফ হাসছে ঠোঁট চেপে, পাভেলও হাসার চেষ্টা করছে। নবনী তাদের দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো মন পড়েছে এটাই বলেছে, আর কিছু শুনবি? প্রহরের এমন উত্তর পাভেল আসিফ আশা করেনি। নবনী মাথা নাড়ালো। অরুণা ঘর থেকে বেরিয়ে প্রহরের সাথে কথা বলতে দেখেই বলল, ওখানে কি? ঘরে আয় তাড়াতাড়ি। নবনী চলে গেল। প্রহর ওদের দুজনের দিকে কড়া নজরে তাকালো। আসিফ হিহি করে হেসে উঠল, বলল, দোস্ত, সকালে যে দেখে আসলাম গ্রামের পাশে একটা মাঠের ওখানে বড় পুকুরটায় নৌকা আছে, ওটাই চড়বো। শাপলা ফুল আছে, দেখলাম, তুলবো। প্রহর কিছু একটা ভেবে রাজি হলো। শার্লিনকে ডাকলো। শার্লিন ডাক শুনে ছুটে বসলো। পাভেলকে আসিফকে দেখে প্রহরের সামনে ভদ্র ভূমিকা পালন করলো। ধিঙ্গিরানিকে বল নৌকোয় চড়বে কিনা, একটু পর যেন রিনিতা রীতিকেও সাথে নিতে পারিস। শার্লিন ঠিক আছে বলেই ছুটলো। মিঠি নিচেই ছিল, শাহানার সাথে কি যেন গল্প করছিল। পিয়াস খাচ্ছে। শার্লিন গিয়ে বলতে মিঠি রাজি হলো। ওই পুকুরে শাপলা আছে, আগে কত যেত শাপলা তুলে আনতে, কিন্তু এখন মোহনিয়া বেগম যেতে দেয় না। সকলে বলে ওখানে ভূত পেতের বাস, জোয়ান মাইয়া যাও ঠিক না, এমন অনেক কথা। অথচ কত মানুষ সেখানে যায়, মাছ চাষ হয়, আশেপাশে ধান ক্ষেত আছে। পিয়াসও শুনলো। আমিও যাব, একটু অপেক্ষা কর, আসছি। পিয়াসের খাওয়া শেষ উঠে পড়লো। হাত ধুয়ে উপরে নিজের ঘরের দিকে যেতে লাগলো। সিঁড়ির ওখানে প্রহরও দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমি গেলে সমস্যা? না ভাই, তুমি আসো। প্রহরের জবাবে সে হাসলো। হুট করে প্রহরকে জড়িয়ে ধরলো। প্রহর নিজেও জড়িয়ে নিল। হঠাৎ জড়িয়ে ধরে প্রহর চমকালেও আবার স্বাভাবিক হলো। আগে কত একসাথে গ্রাম ঘুরেছে, পুকুরে দৌড়ঝাঁপ করেছে। বড় হয়ে জীবনটা কেমন বিষাদে পরিণত হলো। পিয়াস একজন বড় ভাই, বন্ধু দুটোই। তার মতো মানুষও কম হয়। মানুষটাকে দেখলেই প্রহরের নিজের ভালোর কথা ভুলে যায়। তাক না কিছু অনুভূতি আড়ালে, তার পরিবর্তে যদি সবার মুখে হাসি ফোটে তবে ক্ষতি কি? সবুজ ধান ক্ষেতের আইল মারিয়ে চলছে কিছুজন। পায়ের তলায় পিষে যাচ্ছে সবুজ ঘাস। প্রকৃতি আজকাল রঙিন রূপে থাকে। চারদিক কেমন চিকচিক করে নতুনের মতো লাগে। মাঠে কিছু ছেলে মাছ ধরেছে। জমিতে ছোট মাছ হয়েছে, পানি সেচে সেই মাছ ধরছে তারা। একজন পিয়াসকে দেখেই হাঁক ছেড়ে বলো, পিয়াস ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ওই পাড়ার মেম্বারের বেটা খুব জ্বালায় মিলি রে। ওরা কিছু কেউ তো বাপে মেম্বার এক নাম্বার খারাপ লোক, নিজে খারাপ, সাথে ছোট ছোট ছেলেগুলোকেও নেশায় ডুবিয়ে জীবন ধ্বংস করছে। যার বাড়িতে নেশার রমরমা ব্যবসা, সে আবার কেমন করবে জনগণের সেবা তার অজানা নয়। কিন্তু দোষ তো আমাগো, টাকার লোভে ভোট দিয়ে আবার পরে নিজেরাই পস্তায়। ততক্ষণে ওরা ছেলেগুলোর কাছাকাছি গিয়েছে। ছেলেটা বেশ বড়, প্রহরের বয়সী হবে। সে চেনে তাদের গ্রামেরই। প্রহর তার কথায় উত্তর দিল, বাঙালি লোভও করে, আফসোসও করে। যোগ্য মানুষ রেখে একজন স্মাগলারকে নির্বাচনে জয়ী করে। এখন বোঝো কেমন মজা। সময় থাকলে মূল্য দিতে হয়, নয়তো পস্তাতে হয়। ছেলেটা নিশ্চুপ রইল। প্রহরের কথা ভুল নাই। আমরা বাঙালি টাকা দিলে গলে যাই, বার দিলেও ভুলে যাই, পরে কি হবে তার পরিণতি। পিয়াস যেতে যেতে বলল, ঠিক আছে, আমি ওকে সাবধান করে দেব। তারপর ও মিলিকে বিরক্ত করলে সোজা এসে বিচার দেবে। দাদুর কাছে বাকিটা দেখা যাবে। ছেলেটা মাথা নাড়ালো। মেম্বার হলেও দেওয়ানবাড়ির মানুষদের থেকেও উচ্চবিত্ত নয়, বিধায় তাদের ভয় পায় অনেকটা। তাছাড়া ধন সম্পদ, টাকা পয়সা যাদের থাকে তাদেরই মানুষ মানে এবং ভয় পায়। আইল পথে হাঁটতে গিয়ে হুট করে শার্লিন পড়ে গেল। এক পা কাঁধে পড়ে কি একটা অবস্থা হলো। রিনিতা আর মিথিওকে টেনে তুললো। আসিফ তার পড়ে যাওয়া দেখে তখন থেকে হেসে চলেছে। মুখ চেপে হাসলেও শার্লিনের দৃষ্টি এড়ালো না। ও উঠে দাঁড়ালো, রাগে ফুসলো। তবে প্রহর আর পিয়াস থাকতে কিছু বলতে পারলো না। জমির পানিতে পা ধুয়ে পুকুরের দিকে গেল। পুকুরের ঘাটে নৌকা বাঁধা, আশেপাশে মাছি নেই। পিয়াস খুঁজলো কিন্তু পেল না। হারুন চাচা মনে হয় বাড়ি গেছে, কিছু বলবে না, তারা সব চর গিয়ে।
পিয়াস বৈঠা নিয়ে আগে উঠল, পাভেল আসিফও উঠল, পরপর শালীন রীতি রিনিতা উঠল, রয়ে গেল মিথি। প্রহর সবে পা দিয়েছে তখন হুট করে নৌকা কিছুটা নড়ে উঠল, সরে গেল খানিকটা, টলে পড়ে যেতে মিথি ভয় হাতখানা চেপে ধরে। প্রহর পড়ল না, হাতের শক্ত বাঁধনে আটকা পড়ল হাত, দমে গেল পড়া থেকে। দাঁড়া, নৌকা কাছে বেড়াই, নয়তো পড়ে যাবে। পিয়াস আরেকটু কাছে আনলো মিথির হাত, এখনো প্রহরের হাতে। সকলের খেয়াল সেদিকে না থাকলেও কেউ খেয়াল করে হেসে ফেলল। মিথির হাত ততক্ষণে ছেড়ে দিয়েছে। নৌকায় ওঠার জন্য মিথি পা বাড়ালো, নৌকা কাছে ফিরল। পিয়াস এগিয়ে এসে মিথিকে হাতে ধরে উঠিয়ে নিল। প্রহর সেই হাতের দিকে তাকিয়ে রইল, চোখ সরল না যতক্ষণ পর্যন্ত না পিয়াস মিথির হাত ছাড়লো। পিয়াস বৈঠা হাতে নৌকা চালাচ্ছে, বাকিরা সারি হয়ে বসে পড়েছে। মিথি পুকুরের পানিতে হাত বোলাচ্ছে। পুকুরটা বেশ বড় এবং অনেক মাছও আছে। ওই পাশে শাপলা ফুল ফুটে আছে, সেগুলো তোলার জন্য মিথি আর শালীন ওত পেতে আছে। কে বেশি তুলতে পারে এই প্রতিযোগিতাও চলবে। প্রহর একটা গান ধরতো, কতদিন তোর গান শুনে না, কবিতাও পড়ে না বহুদিন। আগের মতো লিখিস নাকি শুধু পড়তে ব্যস্ত? পিয়াসের প্রশ্নের প্রত্যুত্তরে বলো, গান তুমি গাও, তোমার মনে এখন বসন্ত বইছে, প্রেমের গান শোনাও। আমরা বৈরাগী মানুষ, শুধু বিরহের গান আসে। এমন প্রেমময় বসন্তে বিরহের গান শুনতে কি ভালো লাগে? পিয়াস বৈঠা বইতে বইতে হেসে উঠল কি ভেবে। বসন্তে কি শুধু প্রেম নিয়ে আসে? প্রেম বিরহ সবই চলে এই রঙিন বসন্তে। প্রহর, শুরু করলে। আমি ফোনে গানের টিউন চালাচ্ছি, কোন গান গাইবি? প্রহর আর না করলো না, আসিফকে ধীর কণ্ঠে গানের নাম বলল। নিস্তব্ধ পুকুরের জলে শব্দের সঙ্গে মিলিত হলো গানের সুর। এক ঝলক সামনের মানুষটার দিকে তাকিয়ে চোখ রাখলো দূর পারে, তারপরে প্রহর গাইতে শুরু করলো। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। প্রতিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, প্রতিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরহে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পুরো গান শেষ হতেই সকলে হাততালি দিল, সকলের প্রশংসায় প্রহর তীর্যক হাসলো। এ গানের মর্ম কি আর সবাই বুঝলো? সবার কাছে শুধু এটা গান, প্রহরের কাছে মনের ভেতরে থাকা তীব্র অনুভূতি টান। মনে মনে ভেবে নিল রূপসাগরে ডুব দিয়ে যোগ সাধনা করেও তাকে আর হবে না পাওয়া। নৌকা শেষ প্রান্তে আসতে মিথি রীতি শালীন শাপলা তুলতে লাগলো। রিনিতা একটু ভয় পায়, শুনেছে পুকুরে সাপ থাকে, অনেক সময় শাপলা পাতার আড়ালেও বসে থাকে। যেহেতু শহরে বড় হয়েছে তাই ভয় পাওয়াটা স্বাভাবিক। চারিদিকে সাদা শাপলার মধ্যে একটা লাল শাপলা ফুটে আছে। মিথি হাত বাড়াচ্ছে কিন্তু নাগালে পাচ্ছে না। মিথি পড়ে যাবে। মিথি হাত সরালো, পেল না বলে মন খারাপ করলো। নৌকাও ভিড়বে না, কারণ সেখানে কিছু বাঁশের কঞ্চি দিয়ে ঝোপের মতো তৈরি করা। বিষণ্ণ মুখভার কারোর সহ্য হলো না। পিয়াস ভাই, নৌকাটা একটু বামে নিয়ে যাও। নৌকা বামে যেতেই প্রহর হাত বাড়ালো, সেও শাপলার নাগাল পাচ্ছে না। আর অল্প হলেই পাবে, কিন্তু অল্পটুকু এগোলেই পড়ে যাবে এমন অবস্থা মিথি দেখেই বলল, থাক প্রহর ভাই, লাগবে না, আপনি পড়ে যাবেন আবার। প্রহর শুনল না, হঠাৎ মাথায় বুদ্ধি আসলো। পা বাড়িয়ে শাপলার গাছটাকে টেনে আনলো, হাত দিয়ে ফুলটা ছেড়ে মিথির সামনে ধরলো। ওর ঠোঁটের কোনো হাসি লেপ্টে ধরলো। ফুলটা নিয়ে প্রহরকে বলল, ধন্যবাদ প্রহর ভাই। সেদিকে তার খেয়াল নেই, সে তো দেখতে ব্যস্ত তার শুকতারা ঠোঁটের কোটি টাকার হাসি। এই সামান্যতে যে মেয়ে এত খুশি হতে পারে, তাকে পেলে যে কোনো পুরুষ নিজেকে ভাগ্যবান বলে উপলব্ধি করবে। চলো নেমে পড়ি। সকলে নামতে লাগলো। শালীন নামার সময় ইচ্ছে করে আসিফকে ধাক্কা দিল। আসিফ পানিতে না পড়লেও নৌকার মধ্যে হুড়মুড়িয়ে পড়ল। চোখে যে ব্যথা পেয়েছে তা প্রকাশ না করার চেষ্টা করলো। পাভেলকে ধরে তুলল। পড়লে কি করে? বদমাশ মেয়ের ধাক্কায়। কথাটা ধীরে বলল, শুধু পাভেল শুনতে পেল। শালীন মুখ চেপে হাসছে, আসিফ রাগান্বিত চোখে তাকিয়ে আছে। এ আপা, হাসছো কেন? মিথির কথায় শালীন হাসি বন্ধ করলো, বলল, ভূতে ধরেছে। বলে আবার দাঁত বাহির করে হাসছে। পিয়াস ওদিকে ডাকছে। মিথি সহ সকলে বাড়ির পথে গেল। রিনিতা যোগে ভয় পায়, মাঠে ঘাসের মধ্যে যোগ থাকে, সেজন্য নিচে দেখে দেখে হাঁটছে। মিথি পিয়াসের সামনে, সবার শেষে প্রহর।
কি দারুণ না? আইলে প্রথম প্রান্তে আমার শোকতারা, শেষ প্রান্তে আমি একমাত্র হতবাগা। মানিক সাহেব আজ কাজ থেকে তাড়াতাড়ি ফিরল। এখনো সন্ধ্যা হয়নি, গোমর ভাবাজ। অথচ কাল চৈত্রের কড়া রোদে পুড়িয়ে দিচ্ছিল মাঠঘাট। রোদের তাপে মাঠে থাকাও মুশকিল হয়ে পড়ছিল। তবু জীবনের তাগিদে কৃষকদের কষ্ট করে মাঠে কাজ করতে হয়। কষ্টের মূল্য হিসাবে কি পাই? এবার আলু চাষে ব্যাপক ফলন হলো, কিন্তু দাম পেল মাত্র 5-6 টাকা কেজি। অথচ সেই আলুই ব্যবসায়ীরা শহরে নিয়ে বিক্রি করে 50-60 টাকা কেজি। কষ্টের মূল্য যদি হয় এই সামান্য, তবে চাষ করে লাভ কি? সবকিছুর মূল্য আছে, কেবল কৃষকের ফসলের মূল্য নেই। চাষ করে তারা লাভবান হয়, পায়ের উপর পাতুলে বসে থাকা ব্যবসায়ীরা। মিঠি ঘরে বসে নকশি কাঁথা সেলাই করছিল। মোহনিয়া বেগম সেলাই করেন, মাঝে মাঝে মিঠিও সেলাই করে। সুতোর কাজ মিঠি বেশ সুন্দর পারে, আর মনে গুনগুন করে গান গাইছে আর সেলাই করছে। কে কে? মিঠি প্রথমে চমকে উঠল। হঠাৎ কে চোখ ধরল। ঠান্ডা হাতখানা তার চোখে ধরে আছে, কেবল স্বল্প হাসির শব্দ শোনা যাচ্ছে। মোহনিয়া বেগম ওই পাশ থেকে হাসছে, তা স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু চোখ ধরছে কে? হাতে সুই থাকাতে হাত দিয়ে দেখতেও পারছে না। কে চোখ ধরেছে আম্মা? তুই বলতো কে হতে পারে? হাসির শব্দ এবার বেশি হলো। গিট গিট করে হাসছে। চেনা হাসির শব্দে কানে আসতেই সুই রেখে হাত টেনে সরালো। তুই? হ্যাঁ, আমি। আঙ্কেলকে নিয়ে আসলো। তুই নাকি আমার জন্য মন খারাপ করেছিলি। মিঠি অনিমাকে জড়িয়ে ধরলো, ওকে বসিয়ে বলো। তোর মনে পড়েনি? হ্যাঁ, পড়েছে বলেই তো আসলাম। স্কুল শেষ হয়ে কিছু ভালো লাগে না। আগে ভাবতাম কখন স্কুল শেষ করে বেরিয়ে যাব, এখন ভাবি কেন স্কুল জীবন শেষ হলো। অনিমা মিঠির হাত টেনে নিল। আশেপাশে তাকিয়ে দেখলো মোহনিয়া বেগম নেই। মিঠি তার লুকোচুরি দৃষ্টি দেখে শুধালো, কি হয়েছে? কি দেখছিস? তোর নাকি পিয়াস ভাইয়ের সাথে বিয়ে? মিঠি চমকে উঠল, বিষয় নিয়ে জানতে চাইলো। কে বলেছে? আঙ্কেল আসার সময় বলতো পিয়াস ভাইকে মিঠির সাথে কেমন মানাবে। যখন জিজ্ঞেস করলাম কেন আঙ্কেল, মানালে কি হবে, উত্তরে বললো তোর সাথে পিয়াস ভাইয়ের বিয়ের আলাপ করছে আজ। তুই কি জানিস না? তুই কি রাজি? মিঠি এ বিষয়ে কিছু জানে না, কেউ তো তাকে কিছু বলেনি। না, আমাকে আম্মা আব্বা কেউ কিচ্ছু বলেনি। ও, তাহলে মনে হয় সন্ধ্যায় বলবে। তুই কি বলবি? দেখ প্রহর ভাই। মিঠি জানালা দিয়ে তাকালো। পা ফেলা প্রহর যাচ্ছে কোথাও। অনিমা বলছে, আমার কেন জানি প্রহর ভাইকে বেশি ভালো লাগে। পিয়াস ভাই ভালো মনের মানুষ, কিন্তু প্রহরকে কেন জানি ভালো লাগে তা জানি না। তোর সাথে প্রহর ভাইকে বেশি মানাতো। মিঠি অনিমার পানে চাইলো। কি বলছে সব? কার সাথে মিলাচ্ছে? উনি অন্য কাউকে পছন্দ করেন। কি বলিস? কাকে? মিঠি সবকিছু খুলে বলল যতটা জানে। অনিমা সব শুনে ভাবছে আসলে ব্যাপারটা কেমন ঘাপলা লাগছে। মিঠি ধারণা সঠিক নয় মনে হচ্ছে। মিথি, মিথি। রাবেয়া ডাকে মিঠি অনিমা দুজনে দরজার দিকে তাকালো। কি চাচি? রীতিকে দেখেছিস? না, আসেনি তো। দেখো, হয়তো খেলছে কোথাও। রাবেয়া চলে যেতে নিল। চাচি, রোয়েল ভাই কোথায়? সে কোথায় ঘুরে বেড়ায় সেই জানে। একটা কাজ বললে আরেকটা করে। ওরে নিয়ে আর পারি না। হেই আবার কয় বিয়ে করবে। ওরে কোন মাইয়া বিয়া করবে বলতো? অনিমা হেসে ফেললো। মিঠিও হেসে উত্তর দিল, চাচি আম্মা, রুহেল ভাইকে বলো যাকে পছন্দ করে তাকে নিয়ে আসবে। ওরে কে পছন্দ করবে? যে পছন্দ করবে নিশ্চিত তার চোখের সমস্যা। ভালো মাইয়া ওরে পছন্দই করব না। রাবেয়া চলে গেল। অনিমা আর মিঠি জোরে জোরে হাসতে লাগলো। এমন মা থাকলে মান সম্মান শেষ করতে আর কাউকে লাগে না। গরম পড়েছে, কারেন্ট যাচ্ছে মিনিটে মিনিটে। বিরক্তিতে নাক মুখ কুচকালো মানুষ। গ্রামের পরিবেশ শীতল হলেও চৈত্র মাসে গরম বেশি পড়ে। দিনে শীতল বাতাস থাকলেও রাতে প্রকৃতি গুমোট ভাব নিল। গাছের পাতা নড়ছে না পর্যন্ত। মিঠি আর অনিমা রীতিদের বাড়ি গেছে। রুহেল তখন থেকে রীতির ঘরের সামনে ঘুরোঘুরি করছে, মাঝে মধ্যে উকি মারছে ঘরে। অনিমা আর মিঠি তার কাণ্ডে হাসছে আর মজা নিচ্ছে। রাবেয়া বারান্দা থেকে বলে উঠল, গায়ে কি বিচুটি পাতা ধরছে? অমন এদিক ওদিক ছুটছিস কেন? না আম্মা, বিছুটি পাতা ধরেনি, কিন্তু মনের মধ্যে ঝড় হাওয়া বইছে। রাবেয়া দূর থেকে কেমন করে দেখলো, কিন্তু কিছু বলল না। মিথি, এই মিথি। ডাকতে ডাকতে মোহনিয়া বেগমে বাড়ি আসলো। অনিমা, রীতি আর মিথি ঘর থেকে বেরিয়ে আসলো। কি হয়েছে আম্মা? পাশ থেকে শার্লিন, এদিকে আয়। মিথি সুরসুর করে গেল। মোহনিয়া বেগমকে অনুসরণ করে গেল ওই বাড়িতে। পথে শার্লিন মুখভার রাজভারী কণ্ঠে বলল, মিথি, তুই কি পিয়াস ভাইকে পছন্দ করিস? প্রথমে অনিমা, এখন শার্লিন আপা পিয়াস ভাইকে নিয়ে জানতে চাচ্ছে। তবে কি সত্যি আব্বা এমন কিছু ভাবছে? কেন আপা এমন প্রশ্ন কেন? আহা, আগে উত্তর দে।
শালীন বাড়তি কথা শুনতে চাইল না, তার আকাঙ্ক্ষা তো মিথির উত্তরের উপর। পছন্দ বললে তো করি, তিনি সম্পর্কে ভাই হন, পছন্দ থাকবে না? আমি সেই পছন্দের কথা বলিনি। তবে কে? মিথি, তাড়াতাড়ি আয়। মোহনিয়া বেগমের ডাকে তাড়াতাড়ি করে গেট পেরিয়ে গেল। শালীনের প্রশ্নের উত্তরে সে পেল না। অনিমা হয়তো শালীনের কথার কিছুটা বুঝতে পেরেছে। মিথি ওর মায়ের পিছু পিছু গেল। খাবার টেবিলের ওখানে বৈঠক বসেছে যেন, বাড়ির সকলে সেখানে উপস্থিত। বাদ যায়নি মানিক সাহেব ও মিথি বুঝতে না পারলেও অনিমার কথা মনে পড়তেই বুঝতে পারলো কারণটা। প্রহর দৃষ্টি মিথির চোখে মুখে, চোখে কিছু বলছে কিন্তু চোখের ভাষা সে বুঝতে পারছে না। পাভেল আসিফকে বলছে, কি হবে এবার? ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, নিশ্চিত মেয়েটি রাজি হবে। হট করে আজই বিয়ের বিষয়ে কথা হবে, জানলে কালই বলে দিতাম। সুযোগের অপেক্ষা করতে গিয়ে সময় ফুরিয়ে ফেললাম। প্রহর বরাবরের মতোই নিশ্চুপ, মুখের ভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। শমসের দেওয়ান মিথিকে তার পাশে বসতে বলল। মিথি ধীর পায়ে এসে বসলো। তার সোজাসুজি পিয়াস বসে তার পাশে প্রহর। সামনে তাকালে প্রহরের মাথা নিচু করে রাখা মানুষটা দেখা মিলছে। শালীনও প্রহরের দিকে তাকিয়ে অস্থির হয়ে আছে। শমসের দেওয়ান মিথির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জানতে চাইল, আমি চাচ্ছি তোর আর পিয়াসের বিয়ে দিতে। সবাই রাজি। পিয়াসের সাথে বিয়ে নিয়ে বেশি মত মূলত সুচরিতার ছিল, অনেক আগেই এই নিয়ে কথা হয়ে আছে। সুলাইমান, মানিক ওরাও দ্বিমত করেনি। ম্যাট্রিকের পরীক্ষা শেষ হলে বিয়ে হবে এমন বলা রাখা ছিল। তোকে জানানো হয়নি, এ বাড়িতে আসতে যেন দ্বিধাবোধ না হয়, তাই এখন তোর মতামত শুনতে চাই। সবাই তোর মতের অপেক্ষায় আছে। হ্যাঁ বললে তবেই এগোবো, আর না বললে থেমে যাব। এখন সিদ্ধান্ত তোর। মিথি বিস্ময় নিয়ে বসে আছে। আশেপাশে সব পরিচিত মুখ, চাতক পাখি নাই তার উত্তরের আশায় আছে। কারো মুখ ভার, আবার কারো উচ্ছ্বাস। প্রহরের দৃষ্টি মেঝেতে, সামনে তাকানোর সাহস হচ্ছে না। পিয়াস মিথির মুখপানে তাকিয়ে আছে। মানিক সাহেব মেয়ের উত্তরের আশায় চেয়ে আছে। মোহনিয়া বেগম পাশ থেকে ভরসা দিয়ে বলছে মিথি তার বাবার আকুলতা বুঝতে পারলো। বুঝলো তারা খুশি এই সম্পর্কে। সবার দৃষ্টি আর জানার আগ্রহ শেষ হলো। মিথির উত্তর এলো, সবাই যখন রাজি, আমার কোনো সমস্যা নেই। এই এক কথায় সকলেই প্রায় খুশি হলো। আনন্দে হেসে উঠল অনেকে। মুখভার কিছু জনের। মিথির উত্তর শোনার সঙ্গে সঙ্গে প্রহর চোখ তুলে তাকিয়েছিল। তার চোখে উচ্ছ্বাস না থাকলেও বিষাদও ছিল না। আশেপাশের মানুষগুলো এই আনন্দ দেখে প্রহরের আর সহ্য হলো না। সে উঠে পড়ল, কাজের বাহানা দিয়ে ঘরে চলে গেল। পিছু পিছু গেল পাভেল আর আসিফ। শালীন ওদের যাওয়ার দিকে একবার তাকালো, আরেকবার মিথির দিকে। কি হবে শেষে? কেউ আনন্দে মেতে উঠবে, কারোর হৃদয় ভাঙবে, কেউ অসহ্য যন্ত্রণা নিয়েও হাসবে। মধ্যরাত, কেউ কোথাও জেগে নেই। চারিদিক অন্ধকার। গ্রামের ভেতরে সরু রাস্তা অবধি কোনো আলো দেখা যাচ্ছে না। আকাশের পূর্ণচাঁদের আলোয় কাছাকাছি দেখা যাচ্ছে। বসন্তের হাওয়া বইছে। সে হাওয়া কারো হৃদয়ে ঝড় তুলছে। তুফানের নাই হৃদয়ের ভেতর লণ্ডভণ্ড করে দিচ্ছে। প্রহর ছাদের সে পুরনো কাঠের চেয়ারটায় বসে আছে। ঘুমোতে চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, নিশ্চুপ দুজনের পাশ থেকে উঠে ছাদে এলো। তাদের কত কথা অপেক্ষা করেছে। সবই বুঝেছে, আবার বুঝছে না। তাদের কথা অনুযায়ী সেও ভাবছে, কিন্তু উত্তর অন্য আসছে। ভালোবাসলে প্রকাশ করতে হয়, কিন্তু যদি সে অন্যের হওয়ার দলিলে রয়, তবে কেমন হবে প্রকাশিত অনুভূতি? পৃথিবী বলে ভালোবাসা প্রকাশ করো, হৃদয়ও তাই বলে, কিন্তু বিবেক বলে ভয়ঙ্কর কিছু হতে পারে প্রকাশিত অনুভূতির মূল্য। প্রহর খানিকক্ষণ থেকে আকাশের দিকে তাকিয়ে আছে। ভোররাতে শুকতারার দেখা মেলে। যখন চারিদিকে হাওয়া থেমে গেল, চাঁদের পাশে শুকতারার দেখা মিলল। প্রহর চোখ তুলে তাকালো। চোখ দুটোতে শান্তির ঘুম প্রয়োজন, কিন্তু তার হচ্ছে কই। সামনে যত এগোই দুঃখরা আরো জেগে ধরছে। চেয়ার ছেড়ে উঠে পড়ল, চোখের চশমাটা খুলে হাতে নিল, আকাশ পানে তাকিয়ে বলল, অবশেষে সময় আসলো। আমার শুকতারা অন্য আকাশে দেখা পেল। যে আকাশে নিজেকে উপলব্ধি করেছিলাম, সেই আকাশ আজ অন্য কারো নামে হতে দেখলাম। সব মেনে নিয়েছিস, ঘুটিয়ে নিয়েছিস আগে, তবে ব্যর্থ প্রেমিকের ন্যায় নির্ঘুম রাত কাটিয়ে কী প্রমাণ করতে চাচ্ছিস? শালা তোরা দেখলে রাগ উঠছে। এত ভালো মহান সেজে কী হবে? এক জীবনে প্রেম বারবার আসলেও ভালোবাসা একবারে আসে। একবার হারালে আর কোনো দিন পাবে না। পাবে শুধু আফসোস আর তাকে না পাওয়ার যন্ত্রণা। তোর মতো মানুষদের ভালোবাসা উচিত নয়। নিচে বলবি না, আমাদেরও বলতে দিবি না। কথাগুলো বলেই পাভেল রেগে মেগে প্রহরের পাশে এসে দাঁড়ালো। যখন ওর অস্তিত্ব জানান পেয়েছিল, তখনই পিছনে তাকিয়েছিল। প্রহর পাভেলের কাছে গেল, ঘাড়ে হাত দিতেই পাভেল ঝটকায় সরিয়ে দিল। প্রহর হেসে ওকে জড়িয়ে ধরল। পাভেল ছড়াছড়ি করেও সরাতে পারল না। তাকিয়ে রইল বিষণ্ণ মুখের চমৎকার হাসির দিকে। আবেগের বয়স যার শেষ হয়েছে, তার মধ্যে ভালোবাসার জন্ম নিশ্চয়ই মোহের জন্য নেয়নি।
সামনে শুক্রবার মিথির বিয়ে আর তুই হাসছিস। কি করবো, কাঁদবো? সারা জীবন তো কেঁদেই আসলাম, এই চোখে জল ছাড়ার কি মানায় বল? পাভেল চোখ বন্ধ করে রাগ সংবরণ করছে। একটু আগে ঘুম থেকে জাগনা পেয়েছে, যখন দেখলো প্রহর নেই, শুধু আসিফ পাশে শুয়ে আছে, তখনই বুঝেছে মাঝরাতে সে কোথায় থাকতে পারে। কাল 30 মার্চ তোর জন্মদিন, ভেবেছিলাম অন্যরকম কিছু প্ল্যান করব, কিন্তু তার হলো কই। হচ্ছে তো, সেরা উপহার হিসেবে বিয়ের দাওয়াত পাচ্ছি, আর কি চাস? 30 মার্চ জন্মদিন, 3 এপ্রিল শুক্তারের বিয়ে। এসব জন্মদিন নিয়ে আমার মাথা ব্যথা আগেও ছিল না, এখনও নেই। যেখানে আমার জন্ম অভিশপ্ত মনে হয়, আজকাল ভাবি না জন্মালি বোধহয় ভালো হতো, নয়তো জীবনানন্দ দাশের মতো আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে, হয়তোবা শঙ্খচিল কিংবা শালিকের বেশে। যদি আসতাম তবুও ভালো হতো, তাহলে আর জীবনটা বেলাল খালের গানের মতো হতো না। নির্ঘুম কেন কাটে রাত, কেন শুধু আর্তনাদ, নির্ঘুম কেন কাটে রাত, কেন শুধু আর্তনাদ, প্রতিদিন কেন তোকে ভেবে এই হৃদয় খনন, পাগল তোর জন্যে রে পাগলে মন, পাগল পাগল তোর জন্যে রে পাগলে মন, পাগল। এই গানটা আমার ভীষণ প্রিয়, হয়তো গানের লাইনের সঙ্গে মিলে আমার মূল্যহীন অনুভূতি, তাই